দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। অপেক্ষার অবসান, 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। বুধবার ভোর 3:27 নাগাদ তাদের নিয়ে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলেই নাসার তরফ থেকে জানানো হয়েছে। যে অপেক্ষার প্রহর গুনছিল গোটা বিশ্ব, 17 ঘন্টার টান টান সফর সুনিতা উইলিয়ামসদের এবং সেই সফর শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসা এবং ঘরে ফেরার এই যে 17 ঘন্টার সফর, ঘরে ফেরার এই সফর প্রত্যেকটা পদেই কিন্তু ঝুঁকি ছিল এবং সামান্য ত্রুটি বিচ্যুতির কোনো অবকাশ ছিল না। সে সমস্ত অতিক্রম করে নিরাপদে ফিরে আসা সুনিতা উইলিয়ামসদের। আপনারা সেই মুহূর্তের ছবি দেখুন, যখন বের করে আনা হচ্ছে সুনিতা উইলিয়ামসদের, যখন বের করে আনা হচ্ছে হাত নেড়ে হাসি মুখে অভিবাদনও জানিয়েছেন তারা। 286 দিন পর পৃথিবীতে নিরাপদে ফিরে আসা সেই মুহূর্তের ছবি যখন বের করে নিয়ে আসা হচ্ছে সুনিতা উইলিয়ামসকে, হাত নেড়ে হাসি মুখে অভিবাদন। আমরা জানবো বিষয় আরো বিস্তারিতভাবে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, বিজ্ঞানী তরুণ দাস তার সঙ্গেই রয়েছেন, অয়নের সঙ্গেই রয়েছেন। অয়ন, 17 ঘন্টার একটা সফর, টান টান সফর, সামান্যতম ত্রুটি বিচ্যুতির কোনো জায়গা নেই, প্রত্যেক মুহূর্তে ঝুঁকি রয়েছে। সেই সমস্ত কাটিয়ে গোটা বিশ্ব যেই প্রহর গুনছিল সেই সমস্ত অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে সুনিতা উইলিয়ামসরা ফিরে আসলেন। কিন্তু এতটাও তো সহজ সেই প্রক্রিয়া ছিল না অয়ন। একেবারেই তাই, একেবারে এরর ফ্রি নিখুঁত ক্যালকুলেশন না করলে তো ডকিং বা ডি ডকিং ব্যাপারটাই হতো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশেষজ্ঞ তরুণ দাস। আমি প্রথমে আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত জানাই এবং আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য যদি একটু বলেন যে এই যে অবতরণ প্রক্রিয়া, যেটা প্রায় কম বেশি 17 ঘন্টা, সেখান থেকে সবথেকে জটিল বা কঠিন অধ্যায় কোনটা এবং সেই অধ্যায়টাকে মিট আপ করার জন্য, সেই অধ্যায়টাকে এরর ফ্রি করার জন্য ঠিক কী ধরনের প্রিকশনারি মেজার স্পেস এক্স বা নাসার তরফ থেকে নেওয়া হয়েছে? দেখুন, আমাদের যে স্পেসক্রাফট যে গতিবেগে নাম ছিল, অর্থাৎ কিনা ক্রু ড্রাগন যে স্পেসক্রাফট নাম ছিল, যখন অরবিট থেকে যখন আসছিল তার ভেলোসিটি ছিল 17,500 মাইল পার আওয়ার। সেইটা যখন আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে আসছে, সেই গতিবেগটা এতটাই বেশি, বাতাসের সঙ্গে ঘর্ষণে কীরকম হয় আমরা উল্কার ক্ষেত্রে দেখেছি যে কোনো মহাজাগতিক বস্তু যখন পৃথিবীর টানে বায়ুমণ্ডল দিয়ে আসে তখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে এত উত্তপ্ত হয়ে ওঠে, যারা ছোট ছোট উল্কা, যাদের ইংলিশে মিটিওর বলা হয়, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, মিশে যায় বাতাসে। আর যারা বড় সেই উল্কাগুলোকে বলা হয় মিটিওরাইট, তারা পৃথিবীতে জ্বলতে জ্বলতে এসে ধাক্কা মারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই স্পেসক্রাফট ক্রু ড্রাগনের নিচের অংশে একটা হিট শিল্ড আছে। আপনাদের এর সঙ্গে আরেকটা কথা বলি, এই ক্রু ড্রাগনের আরেকটা পার্ট ছিল বায়ুমণ্ডলে ঢোকার আগে, সেটাকে আমরা বলছিলাম ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কটা যে বায়ুমণ্ডলে ঢোকার আগে সে বিচ্ছিন্ন হয়ে যায়, ক্যাপসুল থেকে বিচ্ছিন্ন হয়ে সে বায়ুমণ্ডলের মধ্যে গিয়ে সে ওই ঠিক মিটিওরের মতোই সে ছাই হয়ে যায়, জ্বলে পড়ে যায়। কিন্তু আমাদের যে মেন ক্যাপসুল, যেটাকে আমরা বলছি আমাদের যে ওপরের পার্টটা, ট্রাঙ্কের ওপরের পার্টটা, সেটার নিচে যে হিট সিলটা আছে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে। যখন সে বায়ুমণ্ডলে ঢুকছে, বায়ুর ঘর্ষণ এবং তার গতিবেগ, এই গতিবেগের জন্য, তারপর অনেক গতিবেগের জন্য ঘর্ষণে একটা এত তাপ এবং চাপের সৃষ্টি হয় যে পদার্থের চতুর্থ অবস্থা, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয়, তারপর প্লাজমাতে চলে যায়। এবং সেই সময়টা ওই 6-7 মিনিটের সময়টা এত ক্রুশিয়াল যে যারা ওই স্পেস ক্যাপসুলের মধ্যে বসে আছেন অ্যাস্ট্রোনটসরা এবং যারা কন্ট্রোল রুমে পৃথিবীতে বসে আছেন, তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এবং মজার কথা দেখা গেল যে আমরা পুরোটাই লাইভ দেখেছি, সেই বাধাটাকে তারা কাটিয়ে যখন তারা আরও নিচে নেমে এলেন, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যখন পৃথিবীর ওপরের স্তরের দিকে নেমে আসছেন প্রায় 18,000 ফুটের ওপর থেকে, তখন তাদের যখন গতিটা স্লো ডাউন হচ্ছে। একটু করে জানার চেষ্টা করবো, যখন বিচ্ছিন্ন হয়ে গেল কন্ট্রোল রুমে, নাসার কন্ট্রোল রুমের সাথে এই স্পেসক্রাফটের সমস্ত রকম যোগাযোগ, তখন সিদ্ধান্তগুলো যারা নভশ্চর মহাকাশচারী তারাই কিনা এক্স্যাক্টলি ব্যাপারটা এটা জানাই ছিল যে এরকম ঘটবে। যখন এটা প্লাজমা স্টেজে যাচ্ছে, তখন যে একটা আয়নীয় একটা স্তর তৈরি হচ্ছে, আমরা তো যত যোগাযোগ করি, সে চাঁদে যখন গিয়েছিলাম বা আমরা যখন এই স্পেস ক্রাফট করে নামছি, সেটা যোগাযোগের মাধ্যম হচ্ছে রেডিও ওয়েভ। সেই রেডিও ওয়েভ সেখানে পৌঁছতে পারে না, সেটা ভেতর থেকে বাইরে হোক বা বাইরে থেকে ভেতরে হোক। সেই রকম পরিস্থিতিটা জানা ছিল, সেই রকম পরিস্থিতি জানা ছিল বলে সেই প্রযুক্তি তাদের মধ্যে এমন আছে যে যদি বিচ্ছিন্নও হয়ে যায়, তারা কিন্তু তাদের গতিপথ মানে পরিবর্তন করবে না, তারা নিশ্চিন্ত রূপে সেই অবস্থাটা থেকে পেরিয়ে আসতে পারবে। এবং আমাদের যেটা 2003 সালে আমরা দেখেছিলাম, সেই দুর্ভাগ্যবশত সেই ঘটনা আমরা কল্পনা চাওলার ক্ষেত্রে দেখেছিলাম, সেই ইতিহাস আমরা তো ইতিহাস থেকে তো শিখি, তো সেই ঘটনাটা আমাদের মনে পড়ে যাচ্ছিল আজকে যখন আমরা লাইভ দেখেছি। সেরকম কিছু হবে না তো, সেরকম কিছু হবে না তো। দেখা গেল যে প্রযুক্তি এমন একটা জায়গায় এগিয়ে আছে যে আমরা সেই বাধাটাকে কাটিয়ে আমরা যখন সেই অপটিমাম ভেলোসিটিটা এলাম, অর্থাৎ প্রায় 6,000 ফুট ওপরে আমরা যখন সারফেস থেকে এসে গেছি, তখন গতিবেগটা কমে প্রায় ধরে নিন 16 মাইল পার আওয়ারে নেমে এলো। তখনই ওই আমাদের প্যারাশুট খুলে গেল, আস্তে আস্তে তারা স্প্ল্যাশ ডাউন করলেন। এই যে পুরো সিকোয়েন্সটা, এই যে পুরো প্রসেসটা, এটা দেখে আমরা তো লাইভ দেখছিলাম, এটা দেখে আমরা শুধু আনন্দিত নয়, আমরা অভিভূত হয়েছি। এবং আমরা মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা আলোর পথ দেখাবে। তাদের ধৈর্য, তাদের এই যে দৃঢ়তা, তাদের মানসিক এবং শারীরিক যে এত বাধা, সেগুলোকে কাটিয়ে তারা যে একটা সাফল্যমণ্ডিত হলো, সেটা আমাদের দেশ শুধু নয়, যে কোনো দেশের ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে অনুপ্রাণিত হবে বলে মনে করি। এবার এই প্লাজমোনাইজেশনের যে পার্টটা, এটা মোটামুটি কত ঘন্টার, এবং এই পার্টটাই তার মানে সব থেকে কঠিন অধ্যায় ছিল এই 17 ঘন্টার? দেখুন, একটা স্পেস টেকনোলজিতে না সবকটা পার্টই যেন আপেক্ষিকভাবে কঠিন হতে পারে, আবার সহজও হতে পারে। এই যে প্লাজমার যে ব্যাপারটা আসছে, এই যে ফ্রিকশনের জন্য যে ব্যাপারটা আসছে, ওই 6-7 মিনিট সত্যি ক্রুশিয়াল। কেন আমাদের কাছে এটা আরও বেশি ভাবা ছিল? ওই যে অতীতের ঘটনা কিছু ঘটে গেছে, সেই জন্য আমরা ভাবছিলাম। কিন্তু এখন ওই অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, শিক্ষা নিয়ে আমরা সেই বাধাটাকে টপকে গেছি, বাধাটাকে পেরিয়ে গেছি। এবং সবথেকে বড় কথা, আজকে যখন ল্যান্ডিং হচ্ছে, আপনি ভাবুন, যখন এই আমাদের প্যারাশুটগুলো খুলে গেল, প্রথমে 2টো, তারপর সেটা সরে গিয়ে তারপর 4টে। এই যে মেন প্যারাশুট যখন খুলে যখন নামছে, হতে পারতো যে সেই প্যারাশুট হয়তো কোনোভাবে খুললো না, হতে পারতো তারা জলে আরও হাই স্পিডে আসতো, স্বাভাবিকতা নষ্ট হতো, কিন্তু তার কিচ্ছু হয়নি। আমরা সমস্ত স্টেপে আমরা সফল হয়েছি। ওয়েল মেজার্ড একটা অবতরণ, অবভিয়াসলি একটা ওয়েল প্ল্যান, ওয়েল মেজার্ড একটা অবতরণ, যেটা আমাদের অভিভূত করেছে। একেবারে বিজ্ঞানীরাও অভিভূত। বোঝাই যাচ্ছে যে কতটা কঠিন, কি অবিশ্বাস্য কঠিন একটা করে অধ্যায়। সেখানে যখন ডিডকিং হয়েছে ভারতীয় সময় গতকাল কম বেশি সকাল 10:35, তারপর থেকে ধাপে ধাপে একটার পর একটা অরবিট শিফট করে আস্তে আস্তে যখন শেষ পর্যন্ত প্লাজমোনাইজেশনের যে পর্যায়ে 6 থেকে 7 মিনিট, যেটা ডক্টর দাসও বলছেন যে সেই সময়টাই সব থেকে ক্রুশিয়াল। বিশেষ করে আমরা যদি কল্পনা চাওলার অতীত যে তিক্ত অভিজ্ঞতা, সেই কথা মনে রাখি, যে ভয়াবহ অভিজ্ঞতা, সেই কথা মাথায় রেখে নিঃসন্দেহে ওই 6 থেকে 7 মিনিট সুনিতা উইলিয়ামসরা নিজেরাই কিভাবে পরবর্তী গতিবিধি নিয়ন্ত্রণ হবে এই গোটা কন্ট্রোলটা তাদের হাতে নিলেন। এবং তারপর আবার যখন নাসার র্যাডারে অর্থাৎ রেডিও অ্যাক্টিভেশনের মধ্যে এই মহাকাশ যান অর্থাৎ ক্রিউ 9 ড্রাগন চলে এলো, তখন আবার পৃথিবী তার কন্ট্রোল নিল। এই যে কন্ট্রোল নেওয়া, কন্ট্রোল ছাড়া, এই গোটা বিষয়টাই ওয়েল মেজার্ড এবং প্রি প্ল্যান। ফিরে আসার পর কতটা স্বস্তিতে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুনিতা উইলিয়ামস সহ 4 মহাকাশচারী, তাদের যে মহাকাশ গবেষণা 8 দিনের গবেষণা, সেটা আলটিমেটলি 9 মাসে পরিণত হয়েছে। অতএব তারা আরও গবেষণা করেছেন, স্পেস ওয়ার্ক করেছেন, এবং ফিরে আসার পর তাদের শরীর স্বাস্থ্যের ওপর যে অবজারভেশন, যে পর্যবেক্ষণ, এগুলো আগামী প্রজন্ম যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করতে চায় তাদের কাছে কত বড় সম্পদ। দেখুন, আজকে আমরা লাইভ দেখেছি যে যখন অ্যাস্ট্রোনট নিক হেগ যখন বেরিয়ে এলেন,
ওই স্পেস ক্রাফট থেকে উনি বেরিয়ে হাত না নাড়েন। আপনি ভাবুন, যখন মহাকাশে থাকি, এই মহাকাশে এই ফ্রি মুভমেন্টটা যেন নিজের কন্ট্রোলে থাকে না, যেহেতু আমরা একটা মহাশূন্যে আছি, গ্র্যাভিটি যেখানে নেই। তারা যখন পৃথিবীতে ফিরলেন, আমরা দেখছিলাম লাইভ, তারা হাতগুলো বুকের কাছে রেখেছেন, হাতটা যেন ফ্রি মুভ করতে পারছেন। এবারে তারা যখন ওই স্পেস ক্রাফট থেকে বেরিয়ে এলেন, নিখেককে আমি দেখলাম উনি হাত নাড়লেন। যখন সুনিতা উইলিয়ামস বেরিয়ে এলেন, তার গাল ভরা হাসি। এইটা প্রমাণ করলো যে তারা ওই রকম বাধাগুলো পেরিয়ে পেরিয়ে 9 মাস প্লাস এই 17 ঘন্টার যে জার্নিটা, এটা তাদের ওই মুখের যে বহিঃপ্রকাশ, তাদের হাত নাড়ার যে ঢং, তাদের ভঙ্গি, এটা থেকে সত্যি আমরা অনুপ্রাণিত হলাম যে তাদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা কতটা ছিল। এই সফল হয়েছেন বলেই তাদের এই রকম অভিব্যক্তিগুলো আমরা, তাদের যে ফেসিয়াল, তাদের যে বডির এক্সপ্রেশনগুলো প্রমাণ করে দিল যে তারা কতটা খুশি এবং তাদের দেখে আমরা কতটা খুশি হলাম এবং আমরা কতটা ইন্সপায়ার্ড হলাম যে যাতে পরবর্তী মিশনগুলোতে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ক্যারিয়ারে মহাকাশ বিজ্ঞানটাকে হয়তো যোগ করবে। খুব আশার কথা, এই ধরনের এক্সপিডিশন, এই ধরনের অভিজ্ঞতা যত পৃথিবীতে বাড়বে, ততই আগামী প্রজন্ম, ভাবি প্রজন্ম, তারা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হবে। এবং সত্যি সুনিতা উইলিয়ামের এই যে অধ্যায়, এটা মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত শুধু খুলে দেবে সে তো বটেই, বিজ্ঞানের দিক দিয়ে তার গুরুত্ব অপরিসীম, কিন্তু আগামী প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানের দিকে আকর্ষণ করার ক্ষেত্রেও কিন্তু এর কম গুরুত্ব নয়। তার কারণ গোটা বিশ্ব দেখছে প্রতিটি মুহূর্ত, বিশেষ করে শেষ ওই 11 বা 12 মিনিট যখন ফ্লোরিডার সমুদ্র পৃষ্ঠে একাধিক প্যারাশুটিংয়ের মাধ্যমে এই ক্রিউ 9-এর ড্রাগন মহাকাশ যান খুব স্মুথ নামলো, একটা হালকা জলের শব্দ, নাসার কন্ট্রোল রুম থেকে করতালি, হর্ষধ্বনি, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু নিঃসন্দেহে শুধুমাত্র তার নিরাপদে ফিরে আসা, এটা সবার কাছে স্বস্তির খবর এমনটাই শুধুমাত্র নয়, তার নিরাপদে ফিরে আসা। একদমই অয়ন, সঙ্গে থাকো। আর আমরা একটু সেই ছবির দিকেও যদি নজর রাখি, সুনিতা উইলিয়ামসদের নিরাপদে ফিরে আসা এবং তারপরেই নাসা স্পেস সেন্টারে যেরকম উচ্ছ্বাস, আর এরই পাশাপাশি গুজরাটে সুনিতার পৈতৃক যে গ্রাম মেহসানা, সেখানেও কিন্তু একই রকমভাবে উচ্ছ্বাসের ছবি, আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাসের ছবি সামনে এসেছে। খুব স্বাভাবিক এই উচ্ছ্বাস, দীর্ঘ 9 মাসের অপেক্ষা, একটা উৎকণ্ঠার প্রহর শেষে এই উচ্ছ্বাস খুব স্বাভাবিক। গুজরাটের মেহসানার ছবি দেখুন আপনারা, এইভাবেই সুনিতা উইলিয়ামসের যে পৈতৃক গ্রাম, সেখানে আতশবাজির উচ্ছ্বাস, নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পরই উচ্ছ্বাসের এই ছবি সামনে এসেছে। সতেরো ঘন্টা একটা সফর এবং সেই উৎকণ্ঠার সফর, সেই সফর শেষে নিরাপদে ফিরে আসা মোটেই সহজ বিষয় নয়, অত্যন্ত জটিল হিসেব নিকেশ, সামান্য ত্রুটি বিচ্যুতির কোনো জায়গা নেই যেখানে। সেই উৎকণ্ঠার সফর শেষে ফিরে আসার পর গুজরাটের মেহসানার এই ছবি স্বাভাবিক। অয়ন, যে ছবিও আমরা দেখাচ্ছিলাম যে গুজরাটের মেহসানায় সুনিতা উইলিয়ামসের যে পৈতৃক গ্রাম, সেখানে রীতিমতন উচ্ছ্বাস। ডক্টর দাসও যেমনটা বলছিলেন যে মোটেও সহজ বিষয় নয় এতদিন মহাকাশে থাকা, স্পেস স্টেশনে থাকা, যেই ধৈর্য, যেই মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। এবং আমরা যা দেখলাম, যখন তাদেরকে বের করে আনা হচ্ছে, প্রত্যেকের হাসি মুখ, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন তারা। ডক্টর দাসও তো নিজের পেশাদারিত্বের মোড়ক ভেঙে উচ্ছ্বাস গোপন করতে পারেননি অন ক্যামেরা। আমি আরেকবার ডক্টর দাসের সঙ্গে কথা বলবো। সত্যি আপনি উচ্ছ্বসিত, আমরা সবাই উচ্ছ্বসিত। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ডি-ডকিংয়ের পরের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে একে একে স্তরবিন্যাস, ধাপবিন্যাস পেরিয়ে শেষ পর্যন্ত যখন অবতরণটা ঘটলো, আমরা নাসার কন্ট্রোল রুম থেকে ছবিটা তো দেখতে পেলাম, একটা
হর্ষধ্বনি শুনতে পেলাম। আপনারাও তার সাক্ষী ছিলেন, কারণ আপনারাও এখানে সেটা জায়ান্ট স্ক্রিন মনিটরিং লাইভ ফিডিং করছিলেন। তো সেই মুহূর্তটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। একদম, আমরা তো আনন্দে সবাই তালি দিয়ে উঠেছি। ইভেন যারা আপনাদের মতো মিডিয়া পার্সন ছিলেন তারাও বোধহয় কেউ ওই আপনাদের এই মাইক্রোফোনটা ছেড়ে দিয়ে তারাও তালি দিচ্ছেন। ফ্যাক্ট ইজ, আমরা শুধু তাই নয়, একটা অদ্ভুত জিনিস আজকে খেয়াল করলাম, যখন লাইভ দেখলাম, যখন ওটা জলে যখন জাস্ট স্প্ল্যাশ ডাউন হলো, তারপরেই আমরা দেখেছি, তার আগে থেকেও দেখছিলাম যে কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে ওই জলে। হঠাৎ করে দেখি যে ডলফিনের একদল ডলফিন ওই স্পেস ক্রাফটটাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে। যেন মনে হলো শুধু মানুষ নয়, পৃথিবীর অন্য প্রাণীগুলো তাদের এই পৃথিবীতে ফিরে আসাটাকে স্বাগত জানাচ্ছে। এটা হয়তো কাকতালীয়, এটা হয়তো ন্যাচারাল, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি একটা যোগ স্থাপন করি, মনে হবে যেন ওই ডলফিনরাও সুনিতা উইলিয়ামসের স্বাগত জানাল। এটা দেখে যেন মনে হলো যে প্রকৃতি আর প্রযুক্তি যেন এক হয়ে গেছে। আমি কথা, একজন বিজ্ঞানীর মুখে যখন প্রকৃতি এবং প্রযুক্তির মেলবন্ধনের কথা শোনা যায়, নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি বড় করে ছবি। সুনিতা উইলিয়াম সবার কেন্দ্রবিন্দু ছিলেন। প্রত্যেকটি উৎকণ্ঠিত মুহূর্ত বিগত 17 ঘন্টা ধরে তোমাদের সাথে একাধিকবার কথা হয়েছে, একাধিক বিজ্ঞানীর সাথে কথা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, স্পেস রিসার্চ সায়েন্টিস্ট বা গবেষক, তারা প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ আমরা প্রত্যেকে জানি যে কল্পনা চাওলার ক্ষেত্রে ওই প্লাজমোনাইজেশনের যে নির্দিষ্ট পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে সমস্ত মনিটরিং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ঠিক কী ঘটেছিল আজও গোটা বিশ্ববাসী তার উত্তর খুঁজে বেড়ায়। এবং ঠিক সেই জায়গা থেকেই খুব চ্যালেঞ্জিং, এবং যেমনটা ডক্টর দাস বলছিলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা, এই শিক্ষা নেওয়ার পরে এই গোটা যে ফেরত যাত্রা, এটাকে সম্পূর্ণ এরর ফ্রি রাখা, তার জন্য আগাম পরিকল্পনা, তার জন্য আমরা দেখেছি সুনিতা উইলিয়ামসকে এর আগে ফেরানোর চেষ্টা করা হলেও বেশ কিছু সমস্যার কারণে ফেরানো সম্ভব হয়নি। এটাও একটা কোথাও গিয়ে উৎকণ্ঠার জায়গা ছিল যে এবার তাহলে কি হবে। একেবারেই তাই। ডক্টর দাস এই প্রশ্নের উত্তর আরও ভালো দিতে পারবেন। ডক্টর দাস, এর আগে ফেরানোর ক্ষেত্রে কি বাধা এবং এইবারে সেই বাধাটা কিভাবে কাটিয়ে তোলা হলো, যদি খুব সংক্ষেপে আমাদের সাধারণ দর্শকের বোঝার সুবিধার জন্য আপনি একটু দেখুন। আমি একটা ইনস্ট্যান্স দেবো যে 2003 সালে যখন কল্পনা চাওলা ফিরছিলেন, 2003 নয়, আমরা জানার চেষ্টা করছি যে সুনিতা উইলিয়ামসেরও তো ফেরার পথে একটা বাধা হয়েছিল। আমরা গত সপ্তাহে আপনার কাছেই এসেছিলাম, কি বাধা আপনি সেটা বিশ্লেষণ করেছিলেন, কোথায় কোথায় অসুবিধা, কী কী টেকনিক্যাল এররগুলোকে কিভাবে কাটানো, এররগুলো কী ছিল এক, এবং সেগুলোকে আমরা কাটালাম, ওভারকাম করলাম কিভাবে, বিজ্ঞানীরা ঠিক কী করলেন মাঝে? হ্যাঁ, দেখুন, আমি এইভাবে বলবো যে যখন মহাকাশযান যখন যাতায়াত করে না, তখন সেখানে হিলিয়ামের একটা বিরাট ভূমিকা থাকে। হিলিয়ামের টেম্পারেচার হচ্ছে -268 ডিগ্রি সেলসিয়াস, -268 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 0 ডিগ্রিতে জল বরফ হয় না, তার থেকে প্রায় 268 ডিগ্রি কম। এত প্রচণ্ড একটা হিলিয়াম বিরাট কাজ করে। কীরকম না, সে আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক আছে, সেই ফুয়েল ট্যাঙ্ক বা প্রপেল্যান্টকে সে কুল করে সে কী করে, তাকে প্রেশারাইজ করে আমাদের যে থ্রাস্টার্সগুলো আছে, সেই থ্রাস্টার্সে স্মুথ একটা সাপ্লাই দেয়। ফলে কী হয়, সে স্মুথ রান করে। এবার যদি কোনোভাবে সেই হিলিয়ামের লিকেজ হয়, যদি সেই হিলিয়ামটার পরিমাণ কমে যায়, যদি সেই প্রেশার জেনারেট না করে, তাহলে তো সেখানে অবশ্যই বিপদ আছে, বা সেখানে আমরা সফল হতে পারি না। সেটা রিপেয়ারেবল ছিল না বলেই কি বিকল্প মহাকাশ? এক্স্যাক্টলি, সেটা রিপেয়ারেবল হয়নি। 2 মাসের চেষ্টা করা হয়েছিল, হয়নি বলেই 9 মাস চেষ্টা করা হলো। একদমই, সেই 9 মাসের একটা লম্বা সময়, এবং যা সমস্ত ত্রুটি ছিল সেই সমস্ত ত্রুটি কাটিয়ে সবথেকে যেটা স্বস্তির খবর এই মুহূর্তে কার্যত গোটা বিশ্বের জন্যই, যে নিরাপদে ফিরে এসেছেন পৃথিবীতে সুনিতা উইলিয়ামসরা। অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। ডক্টর দাসকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।